মায়ের সাথে সব সম্পর্ক শেষ করে ঝিলের কাছেই ফিরে যাচ্ছে সাক্ষ্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় চৈতি এসে হসপিটালে ঝিলের কানে কানে বলে দেয় সাক্ষ্য নাকি চৈতিকে বিয়ে করবে। ঝিল গিয়ে যেন কোনোভাবেই আর সাক্ষ্যর জীবনে না দেখে চৈতি। আর এই কথাগুলো বলে দেওয়ায় বিশ্বাস করে নিয়েছে ঝিল, আর সেই জন্য সাক্ষ্যর সাথে খুব বাজেভাবে কথা বলতে থাকে আর বলে আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো মা, আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। তখনই মিনু বলে হ্যাঁ এক্ষুনি নিয়ে যাব, আর এখানে রেখে তোকে কী বা করবো, তুই আমার সাথে এখন আমাদের বাড়িতেই ফিরে যাবি। এরপর সাক্ষ্য বলে কোনো রকমের কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে ভুলো না, কিন্তু আমার নাম্বারটা সেভ করা আছে তো। তখন ঝিল বলে কি জানি, দেখতে হবে আছে কি না। এরপরেই সাক্ষ্য চায় ঝিলকে নিজের গাড়িতে করে বাড়ি পর্যন্ত দিয়ে আসবে, কিন্তু কোনোভাবেই ঝিল সাক্ষ্যর আর কোনো হেল্প নিতে চাই না। কিন্তু সাক্ষ্য বলে আমি তোমাকে ছেড়েছি, কিন্তু তোমাকে আমার সাথে বা ড্রাইভারের সাথেই যেতে হবে, তুমি অন্য কিছুতে যাবে না, মনে রেখো কথাটা। এরপরেই চৈতি তখন বলে হুইল চেয়ার চলে এসেছে, ঝিল তুমি হুইল চেয়ারে বসে পড়ো, আর সাক্ষ্য তুই আর এসব নিয়ে ঝামেলা করিস না, অনেক তো হলো, এবার না হয় একটু থাম। সাক্ষ্য তখন বলে কেন থামবো বলতো, ওর অপারেশনটা কতটা ক্রিটিক্যাল ছিল সেটা আমি খুব ভালো মতন জানি, আর এই অবস্থায় নিজের শরীরের প্রতি ঠিক কী কী যত্ন নেওয়া উচিত সেটাও আমি জানি, তাই ওকে তো সাবধান করতেই হবে। এরপরেই ঝিলের মা তখন বলে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, আর দয়া করে কিছু করতে হবে না, এত তোমাকে কে করতে বলেছে বলো তো। তখনই সাক্ষ্য বুঝতে পারে ঝিলের প্রতি তার একটা টান চলে এসেছে, একটা ফিলিংস হয়েছে, কিন্তু ঝিল ভাবে সাক্ষ্য যখন চৈতিকে বিয়েই করবে তখন আর ওনার প্রতি দুর্বলতা মনের মধ্যে পুষে রেখেই বা কী লাভ, আমি আর কোনো দুর্বলতাই মনের মধ্যে রাখবো না। এরপরেই ঝিল নিজের বাড়িতে ফিরে যায়। অন্যদিকে সাক্ষ্য যাওয়ার আগেই সাক্ষ্যর মা কাকিমা ঠাম্মি আলোচনা করতে থাকে চৈতির সাথে সাক্ষ্যর বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে, কারণ অনেকটা সময় হয়েছে, এই ঝিল আর যেন কখনোই এই বাড়িতে ফিরে না আসে। যথারীতি সাক্ষ্য চলে এসেছে বাড়িতে। এরপর ঠাম্মি বলে আরে দাদু ভাই বসো না, এখানে কয়েকটা কথা আছে তোমার সাথে, মেয়েটাকে তুমি ছেড়ে দিয়েছো তো হসপিটাল থেকে। তখন সাক্ষ্য বলে হ্যাঁ ঝিলের কথা বলছো তো, ঝিল এই বাড়িতে আর আসবে না, ও ওই বাড়িতে ফিরে গেছে। তখন ঠাম্মি বলে যাক বাবা, এইটা শুনে খুব তৃপ্তি হলো মনের মধ্যে, একটা ঝুট ঝামেলা রীতিমতো চিরতরে বিদায় হয়েছে। তখনই মেজো কাকি বলে তাহলে এবার সাক্ষ্য তুমি ওই মেয়েটাকে কিছু টাকা পয়সা দিয়ে ডিভোর্স দিয়ে দাও আর ঝামেলা মেটাও। তখনই সাক্ষ্যর মা বলে এমনিতেই তো তুমি এই অপারেশনটা ফ্রিতে করে দিয়েছো, অন্য কেউ হলে তুমি এখানে ভালো টাকাই চার্জ করতে পারতে, তো ঠিক আছে গরিব মানুষ, তুমি টাকা নাওনি, খুব ভালো কাজ করেছো, তোমার মেজো কাকি যেটা বললো সেটা শোনো, ওকে কিছু টাকা পয়সা দিয়ে ডিভোর্সটা দিয়ে দাও, তারপর আমি তোমার বিয়ে দেব। আমি চাই তোমার জীবনটা নতুন করে সাজাতে, যেখানে তুমি খুব ভালো থাকবে। এরপরেই সাক্ষ্য তখন বলে এসব কথা থাক না, এখন আমার আর এসব কথা শুনতে একদমই ইচ্ছা করছে না, কী বা করবো এসব কথা শুনে। তখন সাক্ষ্যর মা বলে কেন শুনবে না, আমি যে তোমাকে একটা কথা বলছি সেটা তুমি শুনবে না। দেখো সাক্ষ্য, চাই না আর কোনো ঝামেলা হোক, যত তাড়াতাড়ি সম্ভব চৈতির সাথে আমি তোমার বিয়েটা দিয়ে দেব। তখন ঠাম্মি বলে চৈতি মেয়েটা খুব ভালো, আমার তো ওকে বেশ পছন্দ, বিয়েটা হলে ভালোই হবে। কিন্তু সাক্ষ্য তখন বলে অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কারণ আমি চাই না এই বিয়েটা হোক। ঠাম্মি তখন বলে কেন চাও না তুমি, তুমি চাও না তোমার একটা সুন্দর স্বাভাবিক সুস্থ জীবন হোক? না, এই রকমটা বললে কি করে হবে বলো তো সাক্ষ্য। সাক্ষ্য তখন বলে কেন হবে না, আর সবথেকে বড় একটা কথা যে আমি এই বিয়েটা করতে চাই না, তোমরা জোর করে আমার বিয়ে দিতে পারবে না, জীবনে জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না, আফটার অল এটা আমার জীবন। মা তোমাকে আমি একটা কথা বলি, তুমি এইভাবে যদি আমার ওপর জোর জবরদস্তি করতে থাকো তাহলে এটা কিন্তু খুব খারাপ দিকেই এগোবে। এরপর ঠাম্মি বলে চৈতি মেয়েটা তো ভালো, তোমার সাথে ওকে বেশ মানাবেও, আর ওরও তো এই সম্পর্কের প্রতি বেশ একটা ইন্টারেস্ট আছে,
যদি তোমার মতটা পাওয়া যেত তাহলে বিয়ে দিয়ে দিতাম। আর তুমি এক কাজ করো, আগে ওই মেয়েটাকে ডিভোর্স তো দাও, তারপরে তুমি চৈতিকে বিয়ে করো, ঠিক আছে? ডিভোর্সটা আগে দিয়ে দাও। কিন্তু সবার মুখের ওপরই সাক্ষ্য জানিয়ে দেয় সে কোনোভাবেই ডিভোর্স দিতে পারবে না, তার পক্ষে ডিভোর্স দেওয়া সম্ভব নয়। আর এটা শোনার পরে প্রচণ্ড রেগে গেছে সাক্ষ্যর মা আর বলে, তুমি আমার মুখের ওপরে বলছো যে তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিতে পারবে না? শোনো সাক্ষ্য, এইগুলো করো না, যেটা করছো সেটা অন্যায় হচ্ছে। একটা কথা কি জানো তো, যে তুমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছো, আর সেটা এবার আমি বুঝতে পারছি। সাক্ষ্য তখন বলে, মা দয়া করে এখানে এমন কিছু কথা বলো না যেটা শুনতে ভালো লাগে না। আমি ডিভোর্স দেব না বলেছি, কিন্তু আমি বলিনি যে আমি ওকে ভালোবাসি। আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব নয়। মন বলে আমারও তো কিছু একটা বস্তু আছে, এটা তো অন্তত মানো। কিন্তু সাক্ষ্যর মা বুঝে যায় ঝিল সাক্ষ্যকে এমনভাবে বশ করেছে যে যার জন্য সাক্ষ্য ঝিলকে ডিভোর্স পর্যন্ত দিতে চাইছে না। এরপরই মেজকাকি বলে, দিদিভাই তোমার ছেলে যখন বিয়েতে মত দিতে পারছেই না, তখন আমরা আর কী বা করতে পারি? আমরা আর কতটুকুই বা এগোতে পারি? তাহলে বরং থাক। কিন্তু সাক্ষ্যর মা এখানে একটা শর্ত দেয় যে তুমি যদি চৈতিকে বিয়ে না করো, ঝিলকে যদি ডিভোর্স না দাও, তাহলে আমার সাথে তোমার আর কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না, তুমি আমাকে মা বলে ডাকবে না। শোনার পরে সাক্ষ্যর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে আর বলে, মা কি বলছো কি এসব? সাক্ষ্যর মা তখন বলে, যা বলেছি একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলেছি বলে আমার মনে হয় না। যা শুনে সাক্ষ্য সত্যি অবাক।